আমরা এবার শিখব ডাটা এন্ট্রির আরেক রকমের কাজ, সাইন আপ জব। তো এট ফার্স্ট আমরা বুঝি যে সাইন আপ জবটা কি। আচ্ছা, সাইন আপ জব হচ্ছে সাইন আপ করা। ওকে, সাইন আপ কি? আমরা যখন কোনো কোনো ওয়েবসাইট যখন আমরা ইউজ করি, ওই ওয়েবসাইটে ঢোকার আগে আমাদের প্রাথমিক শর্ত হচ্ছে আমাদের সাইন আপ করতে হবে। মানে কোনো ওয়েব বেসড সার্ভিস যখন আমরা ইউজ করি, সাপোজ আমরা যখন ফেসবুক ইউজ করেছিলাম অথবা ফেসবুক আমাদের প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হয়েছিল, সেই অ্যাকাউন্ট তৈরিটা হচ্ছে সাইন আপ। মানে সাইন আপের আরো কয়েকটা নাম আছে, এটাকে সাইন আপ বলে। মানে এটাকে যেসব নামে ডাকা হয়, সাইন আপ, ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা রেজিস্টার। সাইন আপ হোক, ক্রিয়েট অ্যাকাউন্ট হোক অথবা রেজিস্টার হোক, এই তিনটা একই জিনিস। মানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন নামে লেখা থাকে। মানে সহজ কথা হচ্ছে ওই ওয়েবসাইটের মেম্বার হওয়া, মানে ওই সাইটের মেম্বার, মানে একটা ফর্ম ফিল আপ করে তাদের মেম্বার হওয়া। যেমন আপনি যদি কোনো একটা ক্লাবে জয়েন করেন, আপনাকে ওই ক্লাবের একটা ফর্ম ফিল আপ করে তাদের মেম্বার হতে হবে। ঠিক তেমনি আপনি যখন ফেসবুক ইউজ করেন, তখন ফেসবুকের একটা ফর্ম ফিল আপ করে আপনাকে ফেসবুকের মেম্বার হতে হয়। দেন আপনি ফেসবুকের সকল সার্ভিস আপনি ইউজ করতে পারেন। আপনি যখন ইমেল অ্যাকাউন্ট যখন আপনি ইউজ করেন, তখন আপনাকে জিমেল হোক অথবা ইয়াহু হোক, আপনাকে সেখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটি হচ্ছে সাইন আপ। তো আমরা সাইন আপ কি সেটা বুঝলাম। এখন সাইন আপ তো আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে করি। আমরা ফেসবুক ইউজ করতে গেলে আমরা সাইন আপ করি। আমরা কোনো ব্লগ সাইট, কোনো ফোরাম সাইট অথবা যে কোনো ওয়েবসাইটের যে কোনো সার্ভিস আমরা পাওয়ার আগে আমাদের প্রাথমিক শর্ত হচ্ছে সাইন আপ করতে হবে। তো এটা তো আমরা ব্যক্তিগত প্রয়োজনে করি। এখন আমাদের এখানে কাজটা কি, অথবা বায়ার আমাকে কেন সাইন আপের কাজটা দিবে? হ্যাঁ, বায়ার কেন আমাকে সাইন আপের কাজটা দিবে? দেখুন কেন। আমরা দেখি যে অনেক বায়ার কমার্শিয়াল পারপাসে অনেকগুলো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করায়। মনে করুন একজন বায়ার, মানে অ্যাডভার্টাইজিং পারপাস, উনি ফেসবুকের 10,000 অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন। মানে 10,000 ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে উনি প্রচার করাবেন। অথবা কেউ একজন ইমেল পাঠানোর জন্য 10,000 ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। তাহলে ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করে একটা সাইন আপ, ইমেল অ্যাকাউন্ট তৈরি করে একটা সাইন আপ। এছাড়াও যে কোনো ওয়েবসাইটে গিয়ে মানে রেজিস্টার করা, সেটাও একটা সাইন আপ। মানে যে কোনো পারপাসে হোক সেটা রেজিস্টার করা। তো এইভাবে কমার্শিয়াল পারপাসে বায়ারের অনেক অ্যাকাউন্ট তৈরি করতে হয়। কমার্শিয়াল পারপাসে বায়ারের হয়তো অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে, অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে, অথবা কোনো একটা ব্লগ সাইটে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে, অথবা কয়েক হাজার ব্লগ সাইটে অথবা কয়েক হাজার ফোরাম সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে কমার্শিয়াল পারপাসে। তো বায়ার আমাদেরকে কাজগুলো দেয়। দেখুন, একটা দুইটা কাজ সেটা বায়ার নিজেরাই করে ফেলতে পারে, কিন্তু যখন কাজটা হয় যে 10,000 অথবা 20,000 অথবা 50,000 কাজ, তখনই বায়ার আমাদেরকে কাজ দেয় এবং তখন আমরা এই কাজটা করে দিই। তো আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে সাইন আপের কাজটা কি এবং বায়ার আমাদেরকে সাইন আপের কাজটা কেন দিবে। ওকে, আমরা এবার বুঝবো সাইন আপের কাজটা আমরা কিভাবে করব। ওকে, কিভাবে। দেখুন, আমি ফেসবুকের একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি। সাপোজ ফেসবুকে যদি আমি অ্যাকাউন্ট তৈরি করি, আমি এটা লগ আউট করছি। হ্যাঁ, দেখুন, ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি প্রথমে যাবেন ফেসবুকে, www.facebook.com। দেন আপনি এই যে সাইন আপের এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করে সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনার একটা মেল অ্যাকাউন্ট যাবে। দেন আপনি মেলটা
ওই মেলটা ভেরিফাই করাবেন, তারপর আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। আমি একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। হ্যাঁ, দিলাম মেল, যে কোনো একটা বার্থডে দিলাম, দেন সাইন আপে ক্লিক করলাম। দেখুন এখন কি হয়, আমার ফর্মটা সাবমিট হচ্ছে। দেন স্টেপ 1 আসলো, স্টেপ 2, আমি এটা স্কিপ করলাম। যাই হোক, ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি কিভাবে করতে হবে সেটা আমাদের উদ্দেশ্য না। আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদেরকে সাইন আপ বিষয়টা শেখানো। সাইন আপ বিষয়টা কি? ভেরি গুড। আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম। এর মধ্যে কি বললো দেখুন, এই যে সালমান, গো টু salmankan@gmail.com অ্যান্ড কমপ্লিট টু সাইন আপ প্রসেস। মানে আমরা যখন এই ফর্মটা ফিল আপ করবো, সাইন আপের ফর্মটা ফিল আপ করে যখন আমরা সাবমিট করব, ঠিক তাৎক্ষণিকভাবে আমাদের মেইলে একটা মেল অ্যাকাউন্ট, মানে আমাদের জিমেইলে একটা একটা মানে মেল চলে যাবে। সাপোজ আমরা এখন এই মেলটা খুলে খুলে দেখি। আমি সাইন ইন করলাম। দেখুন ফেসবুক থেকে একটা মেল চলে এসছে। আমরা এখানে এখানে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা আছে টু কমপ্লিট দ্য সাইন আপ প্রসেস প্লিজ ক্লিক দিস লিঙ্ক। দেখুন আমরা ইমেলের এই লিঙ্কে ক্লিক করার পরে, এই লিঙ্কে যখন আমরা ক্লিক করলাম তখন আমরা এখানে চলে আসলাম। এই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুলে গেল এবং এটা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। তাহলে সবগুলো সাইন আপের মানে প্রসেস ইটস ভেরি সিম্পল। আমি এখন আরেকটা সাইন আপ করে দেখাচ্ছি। তো আমাদেরকে বায়ার মানে যেভাবে সাইন আপের কাজটা করতে বলবে, মানে বাইরে আমাকে হয়তো বলবে যে ফেসবুকে আপনি যান, একটা ওয়েবসাইট বলবে যে আপনি এই একটা ওয়েবসাইট আপনি 1000 সাইন আপ করেন। আপনি এই যে আমরা কি কি আইডি দেবো এবং কি কি পাসওয়ার্ড দেবো এগুলো বায়ার হয়তো আমাকে ইনস্ট্রাকশন দিবে, অথবা বলবে যে আমাকে মানে নিজ থেকে আইডি এবং পাসওয়ার্ডগুলো তৈরি করে দিতে। আমার ইচ্ছে মতো আমি সেক্ষেত্রে আমার ইচ্ছে মতো আইডি এবং পাসওয়ার্ড আমি তৈরি করতে পারবো। তো হয়তো বায়ার বলবে যে একটা ওয়েবসাইটে কয়েক হাজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য, অথবা অনেকগুলা ওয়েবসাইটে আইডি তৈরি করার জন্য, অনেকগুলো ওয়েবসাইটে একটা করে আইডি তৈরি করার জন্য। সাপোজ বাইরে আমাকে হয়তো বলবে যে আপনি ফেসবুকে 10,000 আইডি তৈরি করেন, এটা একটা কাজ হতে পারে। অথবা আমাকে একটা লিস্ট দিতে পারে, এরকম একটা লিস্ট আমাকে দিতে পারে এবং দিয়ে বলবে যে আপনি প্রত্যেক সবগুলো ওয়েবসাইটে যান এবং এখানে একটা করে অ্যাকাউন্ট তৈরি করেন। তো আমরা এই কাজটা কিভাবে করব? দেখুন আমরা এই সাইটে আমরা যাব। আমি ক্লিক করলাম। সাপোজ এখানে আমি ক্লিক করছি, ওয়েবসাইট এখন খুললো। এখন আমি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব।
আশা করি আপনারা মানে বুঝতে পেরেছেন যে বায়ার আমাদেরকে এরকম একটা লিস্ট দিবে এবং বলবে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তাহলে আমরা প্রথমে একটা সাইটে গেলাম, দেন এখান থেকে আমরা ক্লিক করব রেজিস্টার। দেখুন কোথাও লেখা থাকতে পারে রেজিস্টার, মানে এই যে ডান পাশে কোথাও লেখা থাকতে পারে রেজিস্টার, কোথাও লেখা থাকতে পারে সাইন আপ, কোথাও লেখা থাকতে পারে ক্রিয়েট অ্যাকাউন্ট। তবে যে নামে লেখা থাকুক না কেন সবগুলোর অর্থ একই, মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করা। দেখুন আমরা রেজিস্টারে ক্লিক করলাম, একটা ফর্ম আসলো, আমি ফর্মটা ফিল আপ করলাম। এই যে এই ফর্মটা কখনো ছোট হতে পারে কখনো বড় হতে পারে, এটা কোনো বিষয় না। ফর্মটা যত বড়ই হোক না কেন আমরা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবো। নেম লিখলাম, ইউজার আইডি, সালমান খান 83212@ob.com। দেন আই এগ্রি, দেন রেজিস্টার। দেখুন রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের মেইলে একটা মেল চলে যাবে। আই এম সরি, কোডটা হয়তো ভুল হয়েছিল, আমি আবার দিচ্ছি। রেজিস্টারে ক্লিক করলাম। হ্যাঁ দেখুন, এক অথর রেজিস্ট্রেশন সাকসেসফুল, থ্যাংক ইউ ফর সাইনিং আপ অ্যাজ অ্যান অথর অফ অন articlebase.com। এখন আমাদেরকে এই মেলটা চেক করতে বলছে, সালমান খান 83212@ob.com। আমরা এখন এই মেলে ঢুকি। আমি একটা ডিফারেন্ট আর একটা মেল অ্যাকাউন্ট দিয়েছিলাম। আপনারা যারা এই বিষয়গুলো অলরেডি পারেন আপনি একটু স্কিপ করে সামনে চলে যেতে পারেন। সামনের বিষয়গুলো আর একটু ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো টিপস আলোচনা করা হয়েছে। মেলটা এখন এসে পৌঁছায়নি। তো দেখুন আপনাদের অবগতির জন্য একটা বিষয় বলে রাখি যে অনেক সময় আমাদের মেইন ফোল্ডারে মানে মেল আসে না। সাপোজ এই যে ইনবক্সে এখনো মেল এসে পৌঁছায় নাই। তো সেক্ষেত্রে আপনি স্পাম ফোল্ডার চেক করবেন। স্পাম মানে হয়তো আপনার মেলটা ইনবক্সে আসবে অথবা স্প্যামে আসবে। তো ইনবক্স কি এবং স্প্যাম কি? ইনবক্স হচ্ছে আপনার মেন বক্স, মানে আপনার মেন যে চিঠির বক্সটা, আর স্প্যাম হচ্ছে এটাও আপনার একটা মানে চিঠির বক্স, বাট এখানে মানে আপনার অপ্রয়োজনীয় যে চিঠিগুলো অপ্রয়োজনীয় মেলগুলো থাকবে। মানে আপনার কাছে কেউ যখন মেল পাঠাবে অথবা আপনার কাছে যত মেল আসে সবগুলো এখানে ফিল্টারিং হয়ে এই মানে মেইলের ফিল্টার যেটা আপনার জন্য প্রয়োজনীয় মনে করবে সেটাকে ইনবক্সে রাখবে, এবং যেটা অ্যাডভার্টাইজমেন্ট পারপাস অথবা অন্য কোনো অপ্রয়োজনীয় ইমেল মনে করবে সেটাকে আপনার স্প্যামে রাখবে। এরপর আপনি এই মেলটা আপনার চেক করবেন। সাপোজ এরকম একটা মেল আসবে, আমি দেখাচ্ছি। সাপোজ এরকম একটা মেল আসবে এবং মেলে এরকম একটা লিঙ্ক থাকবে। এই যে এরকম একটা লিঙ্ক থাকবে, এখানে লেখা থাকবে ভেরিফাই ইউর মেল। অথবা আমি দেখাচ্ছি আরো এখানে কিছু লিঙ্ক আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন আইডাকা থেকে একটা আছে লিঙ্ক। এই যে এরকম একটা লিঙ্ক আসবে অথবা ক্লিক হিয়ার এরকম বলা থাকবে, মানে আপনি এখানে ক্লিক করলে আবার আপনি ওই ওয়েবসাইটে চলে যাবেন।
তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করব, অর্থাৎ অর্থাৎ সাইন আপ করব। মানে যতক্ষণ পর্যন্ত আপনি মেল খুলে মেলের লিঙ্কে ক্লিক করছেন না, আপনার সাইন আপ ততক্ষণে কমপ্লিট হচ্ছে না। এখন এই সাইন আপ জবের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মানে মনে রাখা দরকার, কারণ এই কিছু জিনিস যদি আমরা কেয়ারফুলি না করি তাহলে আমাদের সাইন আপের কাজটা একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, আর তাছাড়া কাজটা আপনার কাছে কঠিন হয়ে যাবে। দেখুন, প্রথমত আপনি আইডি কিভাবে দিবেন, আমি বিষয়টি নতুন করে দেখাচ্ছি। আইডি, পাসওয়ার্ড, দেখুন আমরা যখন কোথাও রেজিস্টার করি মানে সাইন আপ করতে যাই, তখন আমরা একটা ফর্ম পাই, এবং নর্মালি এই ফর্মে অনেক ইনফরমেশন দেওয়ার কথা বলা থাকে। তো আমি এখন এই ফর্মে যেসব ফিল্ডস থাকে সেসব ফিল্ডস নিয়ে আলোচনা করছি, যে সেসব ফিল্ডস আপনি কি কি ইনফরমেশন দিবেন, কিভাবে দিবেন। কারণ এসব ইনফরমেশনগুলো দিতে যদি আমাদের কোনো ভুল হয় তাহলে পরবর্তীতে অনেক বড় প্রবলেম হবে। তাছাড়া আপনি যদি এটা রিকভারি করতে চান, রিকভারি করতে পারবেন না, আর তাছাড়া আপনি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে অনেক অনেক প্রবলেম থাকবে। তো এই প্রবলেমগুলোকে আপনি যাতে না হয় সেই জন্য আপনি রেজিস্টার করার সময় অর্থাৎ সাইন আপ করার সময় যে কীভাবে আপনি ইনফরমেশনগুলো দিবেন আমি সেটা নিয়ে এখন আলোচনা। ওকে, সাইন আপ ফর্মে যে যে অপশনগুলো মাস্ট বি থাকে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত নেম। তো আপনি নেম কীভাবে দিবেন, আপনার নেম যদি 3 অক্ষরে হয়, আপনার নেম মানে কোথাও কোথাও ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার অপশন আছে, তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন। আর যদি আপনার ফার্স্ট নেম আপনার নামটা যদি 3 অক্ষরে হয়, যে মোহাম্মদ আবুল কালাম, তাহলে সেক্ষেত্রে মোহাম্মদ আবুল প্রথমে, দেন কালাম, মানে মোহাম্মদ আবুল ফার্স্ট নেম এবং কালাম লাস্ট নেম। দেখুন এই ফার্স্ট নেম, সাপোজ আপনার নাম যদি হয় আবুল কালাম, আবুল কালাম এভাবে লিখবেন। আর আপনার নাম যদি হয় মোহাম্মদ আবুল কালাম, তাহলে আপনি সেক্ষেত্রে মোহাম্মদ আবুল এখানে উপরে লিখবেন। আমি এটা প্রথম করে বড় হাতে লিখছি। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি হয় আপনার 4 অক্ষরে, তাহলে মোহাম্মদ আবুল কালাম আজাদ, তাহলে মোহাম্মদ আবুল উপরে আর নিচে কালাম আজাদ। আশা করি বুঝতে পেরেছেন যে নাম কিভাবে লিখতে হবে। ওকে, দেন নেক্সট ডেট অফ বার্থ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা অবশ্যই হতে হবে অ্যাবাভ 18, 18 বছরের উপরে। মানে আপনার বয়স যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে সেখানে আইডিটা নিবে না, তাহলে সেক্ষেত্রে বয়স লিখতে হবে অবশ্যই 18 বছরের উপরে। মানে আপনার ডেট অফ বার্থটা ঠিক আজকে থেকে 18 বছর আগে হিসাব করে দিতে হবে। দেখুন ডেট অফ বার্থ, আশা করি যাই হোক এটা দেখানোর দরকার নেই, এটা আপনারা বুঝবেন। তারপর দেখুন অ্যাড্রেস। এখন আমাদের অ্যাড্রেস লেখার ফরম্যাট থাকে, ফর্মটা ছোট, মানে কোথাও 60 অক্ষরের মধ্যে লিখতে বলে, আবার কোথাও 80 অক্ষরের মধ্যে লিখতে বলে। তো সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসটা লিখবেন ছোট করে, মানে সংক্ষিপ্ত করে। এখানে দেখুন আমরা যখন মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করি অথবা ওডেক্সে যখন আমরা অ্যাড্রেস লিখি তখন আমাদের অ্যাড্রেসটা ছোট করে লিখতে বলে। তো সেক্ষেত্রে আপনি মানে মূল অ্যাড্রেস লিখবেন, যেটা পোস্টম্যান যে অ্যাড্রেসটা চিনে সেভাবে অ্যাড্রেসটা লিখবেন। এর এর বেশি বেশি মানে লেখার দরকার নেই। মানে আপনার অ্যাড্রেসটা হবে ছোট কিন্তু ইফেক্টিভ, এবং যতটুকু সম্ভব ইংলিশ ভার্সনে। সাপোজ আপনি রাস্তা না লিখে লিখবেন রোড, সাপোজ 7 রাস্তার মাথা, তাহলে আপনি 7 রাস্তা না লিখে আপনি লিখবেন যে, মানে রাস্তা না লিখে লিখবেন যে রোড। বাড়ি না বলে বলবেন হাউস। মানে যতটুকু সম্ভব ইংলিশ ফরম্যাটে লিখবেন, তাহলে এই জিনিসগুলো ডিটেক্ট করা সহজ হয় মানে সফটওয়্যারের জন্য। আর না হলে ওরা মানে এটাকে ভুল ভুল মনে করে। মনে করেন সফদর ডাক্তারের বাড়ি, তাহলে সফদর ডাক্তার হাউস এভাবে ইয়াটা লিখতে হবে। আর লিখতে হবে ছোট করে। দেখুন আপনার অ্যাড্রেস কি সেটা ওদের মাথা ব্যথা না, ওদের বিষয় না, বাট আমাদের অ্যাড্রেসে ওরা অনেক সময় অনেক চিঠি পাঠাবে, অনেক অনেক কিছু পাঠাতে পারে।
মানে অনেকভাবে আমাদেরকে মানে ভেরিফাই করতে পারে, আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে পারে, আমাদের অ্যাড্রেসে অনেক চিঠি আসতে পারে, চেক আসতে পারে। তো সেই জন্য আপনার অ্যাড্রেসটা এমনভাবে আপনি লিখবেন যেন সেটা আপনার পোস্টম্যান চিনে, সেটা সংক্ষিপ্ত করে। মানে আপনার অ্যাড্রেসটা হবে 2 লাইনে, খুব সংক্ষিপ্ত করে লিখবেন, এবং সেক্ষেত্রে আপনার পোস্টম্যান যাতে চিনে। সংক্ষিপ্তে কেমন? সাপোজ আপনি দেখছেন যে মার্কেট, MARKET, এই মার্কেট লিখলে অনেক বড় হয়ে যায়। বাট এই মার্কেট শব্দটাকে আপনি খুব ছোট করে লিখতে পারেন, যেমন MRKT, হয়ে গেল মার্কেট। তাহলে আপনার পোস্টম্যান এইভাবে দেখলেই এটা বুঝে নেবে যে এটা মার্কেট। তো আশা করি বুঝতে পারছেন যে শর্ট ফরম্যাটে আপনি অ্যাড্রেস লিখবেন, এবং সেই অ্যাড্রেসটা কোন অ্যাড্রেস লিখবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা নাকি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা। সেক্ষেত্রে আপনি যে অ্যাড্রেসে আপনি চিঠি পাবেন, যদি আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে যদি আপনি চিঠি পেতে ইজি ফিল করেন, তাহলে আপনি ওইটা লিখবেন। আর যদি আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন সেখানে যদি আপনি সহজে চিঠি পান, সেই ঠিকানায় লিখবেন। অথবা কোনো অফিসের ঠিকানায় লিখতে পারেন, অথবা কোনো দোকানের ঠিকানায় লিখতে পারেন, মানে যেখান থেকে আপনি খুব সহজে চিঠিটা কালেক্ট করতে পারবেন। দেন সিকিউরিটি কোশ্চেন, অনেক সময় আমাদের মানে সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করে, আপনারা যা হোক এটার সাথে পরিচিত। তো সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমাদের সেই কোশ্চেনটা যেতে হবে, সাপোজ ইউর প্যাটস নেম, মানে আপনার পোষা প্রাণীর নাম, অথবা টম অথবা কম, যেটাই হোক না কেন, অথবা আপনার বাল্যবন্ধুর নাম। মানে এই সিকিউরিটি কোশ্চেনগুলো সেফ। তবে আপনি যেই সিকিউরিটি কোশ্চেন সেট করেন না কেন, সেটা আপনাকে মনে রাখতে হবে, মানে সেটা সঠিক হতে হবে। যদি আপনি আপনার বাল্যবন্ধুর নাম দেন এবং যদি সেটা সঠিক হয়, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নেই। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি সিকিউরিটি কোশ্চেনটা সঠিক দিবেন, এবং সবচেয়ে ভালো হয় যদি আপনি বাল্যবন্ধুর নাম দেন। কারণ আপনি আইডি পাসওয়ার্ড ভুলে গেলেও আশা করি যে বাল্যবন্ধুকে ভুলবেন না। তারপর হচ্ছে মোবাইল। আপনার মোবাইল যেই ফরম্যাটে হোক না কেন, গ্রামীণ, এয়ারটেল, সিডিসেল, যেটা হোক না কেন, আপনি মানে মোবাইল নাম্বারটা দিবেন। তবে মোবাইল নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই তার আগে 88 যোগ করে দেবেন, 88, দেন 01677, এইভাবে আপনার নাম্বারটা লিখবেন। তারপর হচ্ছে রিকভারি মেল, অথবা ব্যাকআপ মেল, অথবা অল্টারনেটিভ মেল। রিকভারি মেলটা কি? মানে আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনার মেইলে একটা মেল পাঠাবে, সেটা হচ্ছে রিকভারি মেল। মানে অনেক সময় আপনি যখন মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার অথবা যে কোনো অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করেন, সাপোজ আপনি মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে এক্ষেত্রে আপনার একটা রিকভারি একটা মেল অ্যাড্রেস চাই। রিকভারি মেল অ্যাড্রেস, এই যে অল্টারনেটিভ মেল অ্যাড্রেস, দেখুন এটিকেই বলে রিকভারি মেল অ্যাড্রেস, অথবা অল্টারনেটিভ মেল অ্যাড্রেস, অথবা অথবা ব্যাকআপ মেল। মানে আপনি যদি আপনার আসল মেলের অ্যাড্রেসটা ভুলে যান, তাহলে সেই ক্ষেত্রে ওরা এই মেইলে আপনাকে মেল পাঠাবে। তো আপনি যদি ব্যাকআপ মেলটা সেট করেন, তাহলে আপনার মেল অ্যাড্রেসটা সেফ আপনার। কারণ সাপোজ আপনি এখানে একটা মেল অ্যাড্রেস তৈরি করবেন, আপনি হটমেলে একটা মেল তৈরি করবেন। এখন যদি আপনি এই মেলটা কখনো ভুলে যান, তাহলে সেটা কোন মেলে গিয়ে আপনি সেটা রিকভার করতে পারবেন। তাহলে সাপোজ আপনি এটাকে লিঙ্ক করে দিলেন, এখানে আপনি অল্টারনেটিভ মেল লিখলেন, ইয়াহুর মেলটা, মানে আপনার ইয়াহুতে একটা মেল আছে, হটমেইলে আপনি একটা মেল তৈরি করছেন। তাহলে সাপোজ আপনি কখনো হটমেইলের এই মেল অ্যাড্রেসটা আপনি ভুলে গেলেন, মানে পাসওয়ার্ড ভুলে গেলেন, তখন আপনি কি করবেন? আপনি হটমেইল থেকে এখান থেকে যদি আপনি ফরগেট অপশনে যদি আপনি ক্লিক করেন, আমি একটু পরে দেখাবো, এই ফরগেট অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনাকে ওই হটমেইলে আপনার ইয়াহু মেলে আপনার মেলটা পাঠিয়ে দিবে, মানে আপনার পাসওয়ার্ডটা পাঠিয়ে দিবে, অথবা একটা লিঙ্ক পাঠাবে, আপনি যেখান থেকে খুব সহজেই পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। তো আপনি যদি এই অল্টারনেটিভ মেলটা অথবা রিকভারি মেল এটা যদি ফিল আপ নাও করেন, আপনার অ্যাকাউন্টটা হবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান, কখনো এই মেলের পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনি আর এটা রিকভারি করতে পারবেন না। যদি আপনি অল্টারনেটিভ মেল সেট করেন, তাহলে আপনি খুব সহজেই সেই অল্টারনেটিভ মেলে গিয়ে আপনি এটা রিকভারি করতে পারবেন। ওকে, দেন আইডি অথবা ইউজার নেম। আইডি, তো আমরা আইডিটা কিভাবে লিখবো? দেখুন, আমরা যখন আমাদের আইডি চাই, এই যে ইমেল অ্যাড্রেস, এই যে ইউজার নেম, এটাকে আইডি এবং ইউজার নেম একই জিনিস।
এটাকে ইউজার নেমে বলে, আইডিয়া বলে। তো আইডি হিসেবে আমরা কি লিখবো? আমরা আইডি হিসেবে যদি লিখি, সাপোজ আমি ইউজার নেম হিসেবে যদি লিখি সালমান খান, তাহলে এই সালমান খান নামে অনেক ইউজার নেম থাকবে। দেখুন, দিস নেম ইজ অলরেডি এক্সিস্ট, মানে এই নামে অনেকে আগে আছে, আগে অ্যাকাউন্ট হয়েছে। তো আমি যদি নামটা একটু যদি নামটা আমি ইউনিক করে দিই, তাহলে এই নামে আর অ্যাকাউন্ট মানে তাহলে এই নামটা ইউনিক হয়ে যাবে। দেখুন 83212 করে দিলাম, তাহলে ভ্যালিড। এখন দেখুন, আপনি যদি এক একটা জায়গায় যদি এক একটা ইউজার নেম সেট করেন, তাহলে সাপোজ আমি এখানে সেট করলাম 212, আরেক জায়গায় সেট করলাম আরেকটা নাম্বার, তাহলে আমাদের মানে সেটা হিজিবিজি হয়ে যাবে। অথবা আমাদের একটা ডায়েরি মেনটেন করতে হবে, যে ডায়েরিতে আপনার সবগুলা আইডি লেখা থাকবে। এখন আপনি কয়টা মনে রাখবেন, অথবা কয়টা আপনি লিখে রাখবেন? আমরা যখন এসইওর কাজ করব, আমাদের হাজার হাজার ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে এরকম আইডি অথবা ইউজার নেম তৈরি করতে হবে। তাহলে আপনি কয়টা আইডি মনে রাখবেন? হ্যাঁ, আমরা খুব ছোট্ট একটা টেকনিক আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই সবগুলো আইডি আমরা মনে রাখতে পারবো। কথা হচ্ছে, আপনি সবগুলো সেম আইডি দিয়ে তৈরি করবেন। মানে আপনি যেখানে অ্যাকাউন্ট মানে করুন না কেন, সেখানে সেম আইডি দিয়ে তৈরি করবেন। সেক্ষেত্রে আপনার নাম, আপনার নামের একটি অংশ অথবা পুরো নাম, এবং নামের পাশেই 6টা ডিজিট। তো সেই ডিজিটগুলো এমন হতে হবে যাতে সেগুলো আপনার জন্য ইজি হয়। তো সেটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার ফোন নাম্বার। আপনার নাম এবং আপনার নামের পাশে আপনার ফোন নাম্বারের শেষ 6টা ডিজিট। আমি দিচ্ছি 23 24 25। সাপোজ এটা মনে করুন, এই 23 24 25 এটা হচ্ছে আপনার মোবাইলের শেষ 6টা ডিজিট। তাহলে এই নাম্বারটা আপনার জন্য মনে রাখা খুবই সহজ। এবং আপনি যত জায়গায় অ্যাকাউন্ট করুন না কেন, আপনি যদি যে কোনো ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করুন না কেন, এই নামটা দিয়ে আপনার আইডিটা পাওয়ার সম্ভাবনা একদম 99%। তো যার ফলে আপনি যেখানে আইডি মানে লগ ইন করবেন, আপনি জাস্ট এটা দিয়ে আপনি লগ ইন করবেন, এবং আপনার এটা ভুলে যাওয়ার আর সম্ভাবনা নেই। মানে সব জায়গায় আপনি একই আইডি দিয়ে আপনি লগ ইন করবেন, একই আইডি আপনি ইউজ করবেন। দেন পাসওয়ার্ডটা কি দিবেন? পাসওয়ার্ড দেবেন আপনি সব জায়গায় সেম। এখন পাসওয়ার্ডটা কি হতে হবে? কমপক্ষে 8 ক্যারেক্টার, কমপক্ষে কত? 8টা ক্যারেক্টার। এবং সেটা হতে হবে কিভাবে? এই সাপোজ এরকম, এরকম মানে পাসওয়ার্ড যদি আপনার এরকম হয়, তাহলে সেটা খুবই স্ট্রং হয়। যেমন দেখুন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং সিম্বল। তাহলে 4 রকমের জিনিস আপনি কি কম্বিনেশন করে দিচ্ছেন, 1 2 3 4, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং সিম্বল। তো এই 4 রকমের জিনিস কম্বিনেশন করে যদি আপনি দেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা খুবই খুবই স্ট্রং হবে। অথবা আপনি যদি সিম্বল না দেন তাও সমস্যা নেই, মিনিমাম আপনাকে মানে লেটার এবং নাম্বার মিলিয়ে রাখতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার সব জায়গায় আপনি একই পাসওয়ার্ড দিবেন। কারণ একই পাসওয়ার্ড দিলে যে মানে আইডির ক্ষেত্রে যেটা বললাম, সেটা আপনি পাসওয়ার্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। কারণ একই পাসওয়ার্ড যদি আপনি সব জায়গায় দেন, তাহলে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আসুন জিপ কোড অথবা পোস্টাল কোড। তো এই জিপ কোড আপনি কোনটা দিবেন? আপনি দিবেন জিপ কোড আপনার নিয়ারেস্ট যে পোস্ট অফিস সেটা। সাপোজ চকবাজারের পোস্ট অফিস জিপ কোড একটা, আবার মেডিকেলের জিপ কোড একটা, আবার এই মানে জিপিইউ যে জেনারেল পোস্ট অফিস আপনার যে নিউ মার্কেট, ওটির জিপ কোড একটা। তো আপনি দিবেন আপনার নিয়ারেস্ট যে পোস্ট অফিস সেটার কোডটা। তো আপনি এছাড়া আপনি 4000 কোডটা ইউজ করতে পারেন। আচ্ছা, তার আগে আমি দেখাচ্ছি আপনি নিয়ারেস্ট পোস্ট অফিসের কোডটা কিভাবে খুঁজে পাবেন। আপনি খুব সহজে গুগলে এই নিয়ারেস্ট পোস্ট অফিসের কোডটা আপনি খুঁজে পাবেন। সাপোজ আমি চকবাজারের কোডটা খুঁজে বের করছি, পোস্ট কোড অফ চকবাজার চিটাগং, এইভাবে ডাইরেক্ট গুগলে সার্চ করলে চলে আসবে। অথবা জিপ কোড হচ্ছে ওরা আমেরিকানরা বলে জিপ কোড, আর আমরা বলি পোস্ট কোড, দুটো একই জিনিস। পোস্ট কোড অফ চকবাজার চিটাগং।
চিটাগং, গুগল সার্চ, দেখুন এখন পোস্ট কোডটা চলে আসবে। এই যে দেখুন চিটাগংয়ের চকবাজারের পোস্ট কোড হচ্ছে এই যে 4203। তো এভাবে আপনি যে কোনো জায়গার পোস্ট কোড আপনি বের করে ফেলতে পারবেন। তাহলে যেখানে আপনার জিপ কোড অথবা পোস্ট কোড চাইবে, যদি আপনি চিটাগংয়ের বাসিন্দা হন, চিটাগং সিটিতে, তাহলে আপনি নিশ্চিন্তে আপনি এই কোডটা ইউজ করতে পারেন 4000। কারণ আমরা নিজেরও এই কোডটা ইউজ করি। মানে আপনি যেখানেই মুভ করুন না কেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি পুরো চিটং, এমনকি চিটংয়ের বাইরে পটিয়া, তারপর মানে পুরো চট্টগ্রাম জেলার মধ্যে আপনি এই কোডটা ইউজ করতে পারবেন 4000। তাহলে আপনি জিপ কোড চাইলে সেক্ষেত্রে 4000 ইউজ করতে পারেন, অথবা আপনার নিয়ারেস্ট যে পোস্ট কোড সেই কোডটা আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে সুইফট কোড। আমরা ইকোনমিক ট্রানজাকশনে যখন যাব, তখন আমরা অনেক ওয়েবসাইট আমাদের সুইফট কোড চাইবে। আচ্ছা, জিপ কোড কি? জিপ কোড হচ্ছে সারা বিশ্বের মধ্যে যতগুলো পোস্ট অফিস আছে, সবগুলো পোস্ট অফিসকে, প্রত্যেকটা পোস্ট অফিসকে এক একটা কোড নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। যেমন এই যে 4000 চিটং জিপিইউ, তাহলে পুরো পৃথিবীতে 4000 কোড নাম্বার দিয়ে আর কোনো পোস্ট অফিস নেই। তো সারা পৃথিবী থেকে যে কোনো জায়গা থেকে 4000 পোস্ট অফিসে এই চিঠিটা 4000 পোস্ট কোডে যাবে। তাহলে সাথে সাথে এটা মানে চিটংয়ের পোস্ট অফিসে চলে আসবে, চিটং জিপিতে চলে আসবে। সুইফট কোড সারা পৃথিবীর যতগুলো ব্যাংক আছে, সবগুলো ব্যাংকে এক একটা করে কোড দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে, সেটাকে বলে সুইফট কোড। যেমন যেমন ডাচ বাংলা ব্যাংক জিসির মোড়ের কোড একটা, আবার আগ্রাবাদের